দেখুন, সদিচ্ছে নিয়ে এত প্রশ্ন। আমার পরবর্তী বক্তা সজল ঘোষ। রাজ্য সরকার, এসএসসি সবাই ব্যর্থ, বিরোধীরা সব বলছে দুর্নীতিতে সবাই যুক্ত, কিন্তু দুর্নীতির তদন্তটা কে করছিল? সিবিআই আর ইডি। যারা গ্রেফতার হয়েছিলেন তারা পার্থ চট্টোপাধ্যায় থেকে ধরুন সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা থেকে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সবাই মামলা থেকে জামিন পেয়ে গেছেন। পার্থ চট্টোপাধ্যায় অন ক্যামেরা বলছেন দুর্নীতি কোনো ইস্যুই নয়। সুতরাং সিবিআই আর ইডির সদিচ্ছা নিয়েও সজল একই রকমভাবে কিন্তু প্রশ্ন উঠবে। তার কারণ সিবিআই যদি তালিকাটা, ধরুন এসএসসির কোর্টে বলটা গেলই না, এই কারা কারা স্পেসিফিক্যালি টেন্টেড আর কারা টেন্টেড নন, কারা যোগ্য, কারা মেধার বিনিময়ে এই চাকরিটা পেয়েছেন, এটা যদি সিবিআই তালিকাটা দিত তাহলে আর এসএসসির কোর্টে বলটাও যেত না, আর কোনো পরীক্ষায় 26,000 অসহায় মানুষ তাদের চাকরি হারাতো না। আপনার কথা, আপনি প্রশ্ন করেছেন আমায় কিছু, কিন্তু আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আপনার কাছেও আছে। আমায় কিছু প্রশ্ন করতে হবে বলে করেছেন। আপনি বললেন যে সিবিআই যদি তালিকাটা প্রকাশ করে দিত, হ্যাঁ, তো তালিকাটা তো এসএসসি প্রকাশ করে দিয়েছিল না, তালিকা করেনি তো, নাম্বারটা দিয়েছে, নাম্বারটা আমি বলছি নাম্বার পরে টেন্টেড লিস্ট ঘোষণা করেছে। টেন্টেড লিস্ট যখন তাদের কাছেই ছিল, তারাই যখন ঘোষণা করেছে, তখন আর তালিকার আলাদা করে সজল আমি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। স্পেসিফিক্যালি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এক সেকেন্ড, প্রত্যেকবার জিজ্ঞেস করেছেন যে এরা টেন্টেড, বাকিরা কি আনটেন্টেড? সেই জবাবে এসএসসি সম্পূর্ণ নীরব ছিল। বারবার আমরা এই লিস্টটা সিবিআই দিলে আর ও নীরব থাকার প্রয়োজনই হতো না। না, আমি বলছি যে মালিক এই পরীক্ষা দুর্নীতি বা পরীক্ষার যে মালিক, সেই কিন্তু ফাইনালি টেন্টেড এবং নন টেন্টেড আলাদা করে দিয়েছে। তার আগে তারা ফিগারও জানিয়ে দিয়েছিল। সেখানে সিবিআই এর আলাদা করে কিছু দেওয়ার ছিল বা আছে, এটা আপনি বিতর্ক করতে পারেন। আমি তিনটে রায় নিয়ে বসেছি, কোথাও সিবিআই তদন্তের উল্লেখই নেই সেইভাবে। হতেই পারে, আমি মানছি সে কথা, আপনার কথা ঠিক, কিন্তু আপনি যেটা খুঁজছেন সেটা তো আগেই, অনেক আগেই এসএসসি দিয়ে দিয়েছিল। প্রথমে ফিগার দিয়ে দিয়েছিল, ফাইনালি কোর্টের রায়ে তারা তাদের তালিকাও ঘোষণা করে দিয়েছিল। অতএব সেটা আলাদা করে সিবিআই এর বিরাট কিছু খুঁজে আনার বিষয় নয়। আমি আপনাকে বলি যে দেখুন, বিষয়টা হচ্ছে আজকে এরকম, যেটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। আমি ব্যক্তিগতভাবে এখানেই দাঁড়িয়ে অনেকবার বলেছি, সরকার যাই করুক, সরকার চাকরি দেবে না, সরকার চাকরি দেবে না। তাকে নির্বাচন আসছে, লক্ষ্মী ভান্ডার প্লাস, লক্ষ্মী ভান্ডার প্রো দিতে হবে, সে চাকরি দেবে না। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে, এটা সাধারণ লোকেও জানে। যদি আমি 16 সালের পরীক্ষা আলাদা করতাম এবং যদি আমি 25 সালের পরীক্ষা আলাদা করতাম, তাহলে আজ এই সমস্যাই দাঁড়াতো না। এই যে 25 সালের জন্য আমি যদি সিটও বরাদ্দ করতাম, তাহলে 16 সালের জন্য যদি সিটও বরাদ্দ করতাম, তাহলেও সমস্যা আসতো না। কিন্তু পুরো ব্যাপারটাকে এত জটিল থেকে জটিলতর, বিশ্বাস করুন আমার মাথায় তো সব ঢোকে না, আপনাদের মাথায় কি ঢুকছে না ঢুকছে আমি সেটাও বুঝতে পারি না। কিন্তু আমি এটা বুঝি যে সরকার চাকরি দেবে না। সরকার খুব প্ল্যানফুলি, আপনারা বলছিলেন না যে অদক্ষ, না, ওরা দক্ষতার সঙ্গে বিষয়টাকে ঘেঁটেছে। আপনারা বলছিলেন ওরা ভুল করছেন, না, ওরা আপনাদের ভুল পথে চালিত করছে। ওদের প্রথম থেকেই প্ল্যান ছিল যে 16 ভার্সেস 25 লড়িয়ে দাও। 16 ভার্সেস 25 লড়িয়ে দিলেই, ওই যে একটা কথা আছে, এলোমেলো করে দেমা লুটে পুটে খায়, এই লুটে পুটে খেতে পারবে। এই আপনি আমাকে বলুন, কোনোভাবেই এটা তো আমরা জানতাম, পরীক্ষাটা আলটিমেটলি মামলায় গিয়ে দাঁড়াবে এবং রেজাল্ট পাবলিশ হলে পরেও চাকরি হবে না। কারণ যাই করুন না কেন, ফ্রেশাররা বঞ্চিত হবেই এবং হবেই। কারণ তাদেরই পথ কেড়ে নিয়ে যদি প্রাক্তনদের, মানে যারা আপনার 16 সালের পথ দেওয়া হয়, তাহলে তারা বঞ্চিত হবে। এখন এই 10 নম্বরের গেরো, 15 নম্বরের গেরো, এতেও বঞ্চিত হবে। এই যে জায়গাটা, এটা একদম প্ল্যানফুলি করা, অত্যন্ত ভাবনা চিন্তা করে করা। আমি বলছি ধরুন কিছু না পেলে, এই যারা বসে আছেন, যারা 16 সালে, আর যদি তারা চাকরি পান, তারা 6 বছরের চাকরির বেনিফিট পাবেন না। এই বঞ্চনা থেকেই যাবে, এটা থেকে বেরোনোর কোনো রাস্তা। বেনিফিটের কথা বলছো, ওদের তো হাতে এখন হারিকেন ছাড়া কিচ্ছু নেই। মানে 31শে ডিসেম্বরের পরে আর অমিত বাবুরা বেতনটাও পাবেন না। না, পাবেন না তো, আর তো বোধহয় মাসখানেক, এটা তো পাবেন না। এটা তো শুনুন, আপনি চাই বলুন, হাইকোর্ট যদি কিছু না বলে, খারাপ লাগতে পারে, আপনার রাগ হতে পারে, কারোর আমার প্রতি ক্ষোভ জন্মাতে পারে। বাস্তব হচ্ছে এটা, এরা কেউ চাকরি পাবেন না এবং পাবেন না এই সরকার থাকলে পরে। এই সরকার থাকলে পরে এদের চাকরি অসম্ভব। উল্টে
এদের তো দিলই না, উল্টে 500 টাকা করে 5,25,000 কিষাণু যোগ করুক, ওরা টাকা পয়সা ভালোই গোনে, যে কত টাকা হলো। এই টাকা দিয়ে এরা শুধু এদের পয়সা মেটালো, উকিলদের পয়সা মেটালো। কিষাণু শুরু করেছে খুব ভালো, যে এন্ডেভারটা কি তৃণমূলের কাছে এন্ডেভার একটা গাড়ি ছাড়া কিছু না। প্রথম শুরু করলো রাজস্থান, সেখান থেকে এক লাফে এলাহাবাদ। কিন্তু পশ্চিমবঙ্গে যারা বাঙালি, বাংলা অস্মিতা এই সমস্ত কথা বলে, তারা একবারের জন্য পশ্চিমবঙ্গে যেটা অন্যায়, এটা অপরাধ, সেটা নিয়ে একটাও কথা বললো না। এটাই অত্যন্ত দুর্ভাগ্য। বলছে যে সাপের গালে চুমু, ব্যাঙের গালে চুমু। 26,000 চাকরি খেলো, হ্যাঁ, আবার বিএলওদের জন্য কাঁদছে, যাদের দিয়ে দেয়নি, শিক্ষকদের জন্য কাঁদছে। 84,000-এ 4 জন শিক্ষক গেছে। আমার কথা শেষে আমি আপনাকে বলবো যে এরা বলছে প্রতিবন্ধী। আচ্ছা আপনি বলুন তো, আমি যদি প্রতিবন্ধী হই, আমার 7 খুন মাফ হয়ে যাবে? আমার দুর্নীতি মাফ হয়ে যাবে? আমি প্রতিবন্ধী হলে, আমি যদি দুর্নীতি করে থাকি, আমি চাকরি কেন পাবো? এটা তো সহজ প্রশ্ন, এর জন্য কাউকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে লাগে না। কিন্তু পুরো ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার জন্যই অত্যন্ত প্ল্যানফুলি এই কাজটা করা হয়েছে। আমি একটা লাইন বলবো, এটা অনুরোধ করব সুস্থ রাজনীতির স্বার্থে। আমি একজন প্যানেলিস্ট, এখানে যারা বসে আছেন বেশিরভাগই রাজনৈতিক অরাজনৈতিক সবাই প্যানেলিস্ট। আপনারা একটা বড় সংবাদ মাধ্যম, কদিন আগে একটা মব ছবি সোশ্যাল মাধ্যমে পাওয়া গেছিল, আমাদের তিনজন পরিচিত নেতা, জনপ্রিয় নেতা, রুচিকর এবং এবিপি আনন্দর সঙ্গে সঙ্গে এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মেও আমরা জানিয়েছি যে এটা মব। আমি সেটা নিয়ে কিছু বলছি না। আমার একটাই অনুরোধ সকলের কাছে, যারা প্যানেলিস্ট, যে আমার এই অবধি কোনো বক্তব্য ছিল না। পুলিশ আইন যা ব্যবস্থা নেবে সেটার উপর আমরা আস্থা রাখছিলাম, যে যার মতো প্রতিবাদ করছিলাম। এটাও নয় যে দেখুন আজকের যা অবস্থা, যে রাজনীতি আছে, আমার দলের লোক ওখানেই ওই ছবিতেই মুখ পাল্টে তৃণমূলের অনেক পিসিমাসিকে শুইয়ে দিতে পারত। কিন্তু বিষয় হচ্ছে সেটাও ছিল সমান অপরাধ। কিন্তু আমার এই অবধি যন্ত্রণা ছিল না। আজকে আমি কয়েকটা এতে সোশ্যাল মিডিয়ায় কয়েকটা পোস্ট দেখলাম, যে তাদেরকে পরিষ্কারভাবে অফিসিয়াল যারা এই জায়গাটার দায়িত্বে যারা আছেন, তারা জানালেন যে তোমাদের সহায়তা দেওয়া হবে। তারাও প্যানেলিস্ট, একজন এসসি মহিলা আছেন, একজন পার্টি করতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকের ঘর সংসার আছে দাদা। এই যারা নোংরা রাজনীতি একজন মহিলার প্রতি, এই ধরনের ঘটনার শিকার কোথাও আমিও, আমাদের পরিবারের উপর কি পড়ে আমি আবারও প্রতিবাদ করছি যে সব প্যানেলিস্ট এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে। দেখুন আবারও বললাম, এটা তো যে কেউ বিজেপির লোকও করে দিতে পারে, কিন্তু প্রতিবাদটা দলের ভেতর থেকে যে আইনি সহায়তা দেওয়া হবে, এটা ধিক্কার জানানো উচিত। কিষাণু, দেখো প্রথম কথা হচ্ছে, যেহেতু লাস্টের বক্তব্যগুলো ঘুরিয়ে দিলাম, হ্যাঁ ঘুরিয়ে দিল, তো এখন বিষয়টা হচ্ছে যে নিশ্চয়ই মব ছবি, ফেক ভিডিও, বাংলাদেশের ভিডিও, ভারতের বলে চালানো, বাংলাদেশের এসিজেড এর বলছে ভারত থেকে বা পশ্চিমবাংলা থেকে পালিয়ে যাচ্ছে, এটা যারা একটা মানে নিজেদের ইকোসিস্টেম এবং নিজেদের মহিলার কথা বলো না, একাধিক বাংলার চ্যানেল, বাঙালির চ্যানেল, মহিলার কথা বলো, একজন শিডিউল কাস্ট। এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। যে আমি প্রতিদিন এই অনুষ্ঠানে যখনই এই ধরনের বিতর্ক হয়, দলমত নির্বিশেষে বলতে হবে, যেই করুক সেটা কুৎসিত এবং প্রশাসনের উচিত কড়া ব্যবস্থা নেওয়া। কথা বলা হচ্ছে, তিনি এই পোস্ট করেছিলেন আমার নেত্রীকে নিয়ে, সেই পোস্টটা যে মিথ্যে ছিল সেটা অন্য একটি সংবাদ মাধ্যম, আমি শুধু নামটা আমাদের বিধায়ক সায়ন্তিকাকে নিয়ে কি খুব খারাপ, আমি বলছি ঘৃণ্য জিনিস, খারাপ জিনিস। আমি বলছি কে এটা কি হবে জানেন? আমি একদম আমি যেটা হবে, এক সেকেন্ড অমিত বাবু, হ্যাঁ সময় দাও, অনেক প্যান্ডোরাস বক্স মুরগি আগে করতে গেলে এটা হবে যে সবাই এটা করতে পারে এবং পুলিশ এটা হাত জোর করে বসে থাকবে, এইটা হবে বটম লাইন। সবাই মিলে কেন নিন্দা করতে পারছি না? আরে তোমার ওগুলোকেও নিন্দা করছি তো। একজনকে আমরা বিভিন্ন চ্যানেলে দেখি, এই চ্যানেলেও এখন এসছেন উনি একজন উকিল, ঠিক আছে, কিন্তু তার রাজনৈতিক পরিচয় আছে, তিনি একটি দলের অ্যাক্টিভ একজন মেম্বার, তো তার রাজনীতি আগে না তার উকিলের কাজ আগে আমরা জানি না, কিন্তু এজেন্ডা আছে। আমি যেটা বললাম, আমি এখানে বসে একাধিক তৃণমূলী আইনজীবীদের কথা বলতে পারি যারা উল্টো দিকে মামলা লড়েন পেশাগত কারণে। আমি যাদের বিবৃতি দেখলাম তাদের এই ছবিও আমরা দেখেছি,
এখন এই ছবিটা ফেক হলে আমার জানা নেই, কিন্তু এই ছবিটা তাদের দেখেছি, তাদের বিপরীতে দেখছি কেউ দলমত নির্বিশেষে একটা নোংরা ফেক ভিডিও, আমি বলছি তৃণমূল, বিজেপি, লেফট সবাই মিলে, কংগ্রেস সবাই মিলে নিন্দা করতে পারবো না? এখানে প্রশাসন একটা ন্যূনতম কাজটা কেন করতে পারবে? আমি আপনাকে পরিষ্কার করে বলছি, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কার্যত বলা যায় যে এই সোশ্যাল মিডিয়া দখলের নাম করে কুৎসিত ভিডিও, মিথ্যে ভিডিও, এবং দুটো দলই যুক্ত, তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কি সিপিআইএম দলেরও কিছু কিছু আমার চোখে ধরা পড়ে। আমি বলছি এটা সম্পর্কে আমি পলিটিক্যালি প্রফেশনাল লোকরাকে যেগুলো কাজ হলো সারাদিন ধরে মিথ্যে ভিডিও ছড়াও, মিথ্যে আমি বিষয়টা আমি যাব না, একদম পরিষ্কার, সেটা হচ্ছে খুব পরিষ্কার, সেটা হচ্ছে খুব দুঃখের ব্যাপার যে দেখুন আজকে নভেম্বরে বসে সামনে ভোট, এবার কল্পনা করুন এই জিনিস কোন পর্যায়ে যেতে পারে। একবার ভাবুন, শুধুমাত্র ও আগে এটা চলবে, দিনের পর দিন চলবে। আমি এই তরজা এখানে দাঁড়িয়ে টানলাম, আমি আবার বিষয় ফেললাম এবং পলিটিক্যাল রিয়াকশন নেব আজকের যে সুপ্রিম কোর্টের অবজারভেশন তা নিয়ে। প্রথম থেকেই গাছাড়া মনোভাব, দুর্নীতিতে মদদ দেওয়া, ঢিলে ঢালা মানসিকতা, দায়িত্ব জ্ঞানহীনতা, অযোগ্যদের পাশে থাকা, তাদের স্বার্থ সিদ্ধি করা, নিয়োগ দুর্নীতি সামনে আসার পর থেকে এই রকম নানা অভিযোগ উঠেছে এসএসসির বিরুদ্ধে। এবার ফের তারা সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে। তাদের নতুন পরীক্ষা নিয়োগ বিধি নিয়ে এই প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠছে, এসএসসি কি জেনে বুঝেই বারবার ভুল করছে, যাতে অযোগ্যদের যখন চাকরি গেছে তখন যোগ্যরাও যাতে সহজে চাকরি না পায়? বিধি বদল করা হয়েছে, তার কারণ কি? যদি স্বচ্ছতার উপর নির্ভর করে পরীক্ষা হয় তাহলে যোগ্যরাই চাকরি পাবে, অযোগ্যরা পাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশকে সে কারণে অবমাননা করা হয়েছে। এই প্রক্রিয়াটা তৈরি করা হয়েছে এ কারণেই যাতে পুরো ব্যবস্থাটার মধ্যে জল ঢেলে কিছুদিনের জন্য চাকরি চোরেদের বাঁচানো যায়। কারণ অযোগ্যরা টাকা দিয়ে চাকরি কিনেছিল, তারা যদি চাকরি না পায় তারা তো তৃণমূল কংগ্রেসের নেতাদের ছাল ছাড়িয়ে ফেলবে, ভোটের আগে চরম উত্তেজনা তৈরি হবে। সেই জন্য এই পরিস্থিতি পরিকল্পিতভাবে তৈরি করেছে এসএসসি এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। এমন একটা ব্যবস্থাপনা এসএসসি তার বিধি নিয়মের মধ্যে করে রাখছে, ব্যবস্থাপনার মধ্যে করে রাখছে, যেখানে দুর্নীতি এবং অপদার্থতা যাতে কাউকে চাকরি দিতে না হয়, চাকরি দেওয়ার জন্য যে টাকা খরচ হয় সেই টাকাটা লুট করা যায়, চাকরি যাতে না দিতে হয় তার মতো ব্যবস্থাপনা করো এবং তারপর বলো যে অমুকে কেস করেছে অতএব চাকরি দিতে পারলাম না। যাতে চাকরি দিতে না হয় তার মতোই বিধি করে রেখেছে এসএসসি। পাল্টা বিরোধীদের আক্রমণ করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গের এই নিয়োগ নিয়ে হাইকোর্ট বলুন, অন্য জায়গায় বলুন, মামলার পর মামলা চলছে, মামলার পর মামলা চলছে, এবং একটা জায়গায় সুপ্রিম কোর্ট মনে করছে আমরাই চালাবো শিক্ষা ব্যবস্থা, একটা জায়গায় হাইকোর্ট মনে করছে আমরাই চালাবো শিক্ষা ব্যবস্থা। তো চালাক তাহলে। এইভাবে দখলদারি রাজ্যের যে কোনো বিষয়ে, এটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব খারাপ ইঙ্গিত দিয়ে রাখছে। ডিসেম্বর পর্যন্ত বেতন পাবেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। তার আগেই নিয়োগ প্রক্রিয়া মিটিয়ে দেওয়ার কথা ছিল এসএসসির, কিন্তু এবার যা হলো, এরপর জল কতদূর গড়ায় ফের সেই প্রশ্ন। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এসএসসির আইনজীবীদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার আজকে বলেন, আমি বললাম সবকটা রায় নিয়ে বসেছি, যে সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য ছিল যারা চিহ্নিত দাগী নন তাদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করা। আদালতের রায়ে তাদের চাকরি বাতিল হয়েছে, তারা আবার সুযোগ পাবেন, কিন্তু তার মানে এই নয় যে নতুন বিধি প্রযোজ্য হবে। দেখুন, এটাই এতদিন ধরে যোগ্য চাকরিহারা তো বলেছেন, প্রথম থেকেই তারা বলেছেন যে ফ্রেশ ক্যান্ডিডেটদের সঙ্গে তারা কি করে একই সঙ্গে বসে একই পরীক্ষায় অংশ নেবেন। আবার ফ্রেশ ক্যান্ডিডেটরা তারা রাস্তায়ও নেমেছেন, আন্দোলন করছেন, তারা মনে করেছেন যে তাদের সঙ্গেও চূড়ান্ত বঞ্চনা করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এসএসসির 9, 10 আর 11, 12 নতুন করে পরীক্ষার যে বৈধতা, সেটা নিয়েই তো প্রশ্ন উঠে গেল। পরীক্ষার্থীদের পাশ ফেলের বিচার যারা করেন, বারবার সেই এসএসসি, আবার বলছি, ডাহা ফেল করছে। এই সংস্থার আদৌ কোনো দুর্নীতিমুক্ত পরীক্ষা নেওয়ার যোগ্যতা আছে কিনা সেই প্রশ্ন উঠছে। তার থেকেও বড় প্রশ্ন যে আদৌ সদিচ্ছা আছে কি।
সুমনদা, দিল্লি বিস্ফোরণের সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে তারপর একটা কথা খুব জনপ্রিয় হয়েছিল, সন্ত্রাসের এবং ক্রিমিনালদের হোয়াইট কলার মডিউল। আর চাকরি চুরির ক্ষেত্রে তৃণমূলের চোরেদের এখন একটা এই হোয়াইট কলার মডিউল চালু হয়েছে, যারা এই ধরনের সমস্ত দুর্নীতি এবং এই ফাঁদগুলো তৈরি করবার জন্য কাজ করছে। আসলে বেঁকা ল্যাজ অত সহজে সোজা হয় না, 294টা সিট জিতলেও হয় না। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার থাপ্পড় খাওয়ার পরও ওই বেঁকা ল্যাজ সোজা হয় না। সুপ্রিম কোর্ট একরকম রায় দিল, আর এসএসসি রাজ্য সরকার নিজেদের মতন করে সেটা ইন্টারপ্রেট করে রিক্রুটমেন্ট চালু করে দিল। এটা মগের মুলুক নয়। আসলে এসএসসিটা একটা ঘুঘুর ভাষা, মানে স্কুল সার্ভিস কমিশন, আর রাজ্য সরকারটা হলো বদের ভাষা। তার পরিণতিতে উনি সুপ্রিম কোর্টের নির্দেশে এত কাঠখড় পুড়িয়ে পরীক্ষা দিল, আবার নতুন করে ফর্ম ফিল আপ 500 টাকা করে তোলা হলো, পরীক্ষার্থীরা আতঙ্কের মধ্যে দিয়ে সেই পরীক্ষা দিল, সেটাও সুসম্পন্ন করতে পারলো না। এত অপদার্থ গভর্নমেন্ট, এই 44টা মামলা তারপরেও এই পরীক্ষার উপর হলো। কি এরা পরীক্ষা দিতে চাইছে? সুপ্রিম কোর্ট এই দাগিদের বিস্তারিত তালিকা দিতে বলেছিল, সেই তালিকা এখনো পর্যন্ত দিতে পারলো না। সুপ্রিম কোর্টকে উইচ হ্যান্ড করা হচ্ছে, এমনকি টাকা ফেরত দেওয়ার কথা হলো, সেই টাকাটাও তারা ফেরত দিতে পারলেন না। তারপরে সুপ্রিম কোর্টকে এখন টার্গেট করা হচ্ছে। আসলে যে কথাটা স্পষ্ট, এই যে টেইন্টেড পরীক্ষার্থীদের থেকে একটা চক্র এজেন্ট মারফত একেবারে কালীঘাট পর্যন্ত, এই যে যাদের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তোলা হয়েছে, সেই টেইন্টেড প্রার্থীদের চাকরি বাঁচাবার জন্য এই ধরনের ফন্দি সেটা তৈরি করা হয়েছে। শুধু প্রাথমিক উচ্চ প্রাথমিকে সিবিআই ওরা রিপোর্ট দিয়েছে, কিছু করতে পারেনি। 1,500 কোটি টাকার উপর দুর্নীতি হচ্ছে। এসএসসিতে এই টাকার পরিমাণটা আরো কয়েক হাজার কোটি টাকা, মানে এই টাকার ব্যাপারটা। আর এই গভর্নমেন্ট চাকরি দিতে চায় না, কারণ ফিনান্সিয়াল লায়াবিলিটিস নেওয়ার মতন অবস্থা গভর্নমেন্টের নেই। মদের ওপর গভর্নমেন্ট চলছে, যারা মদ খায় তারা সবাই মাতাল নয়, মদ যাদের খেয়ে নিচ্ছে তারা মাতাল, মাতালরা গভর্নমেন্ট চালাচ্ছে। তাহলে কি করে দাঁড়িয়ে চাকরি দেবে? গভর্নমেন্টের সেই ফিনান্সিয়াল লায়াবিলিটিস দেওয়ার জায়গা নেই। আর সরকার চাকরি চুরি দেবে, আর তার জন্য 2016, 2025 তাদের মধ্যে লড়িয়ে দেওয়া হবে, এবং এই চাকরি প্রার্থীদের ওপর সরকারের চাকরি চুরির দায় সেটা চাপিয়ে দেওয়া হবে। হাইব্রিড মডেলের কথা আসছিল, এই হাইব্রিড মডেলের তো প্রয়োজনই হতো না যদি 2016 পরীক্ষার্থীদের নিয়ে একটা পরীক্ষা নিত, আর 2025-এর ফ্রেশ ক্যান্ডিডেটদের নিয়ে একটা আলাদা পরীক্ষা নিত, তাহলেই তো লেখা চুকে যেত। হ্যাঁ, কিন্তু এই সাজেশনটা তোমরা রাজনৈতিকভাবে এর আগে তো সরকারকে দিতে পারতে, আন্দোলনে নামতে পারতে। সরকার শোনার মতন জায়গা আছে নাকি? সুপ্রিম কোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্যরা রাস্তার লড়াইতে আমরা বারবার বলেছি, সরকার এটা শুনবার জায়গা নেই। আসলে সরকার চাকরিটা দিতে চায় না, বরঞ্চ এই মাইনের টাকা খেলা মেলা তোলাতে উড়িয়ে দিলে সরকারের অনেক লাভ, এটা সরকারের পরিকল্পনা। সুপ্রিম কোর্টের রায় নাকি মানে তারা বুঝতেই পারেনি। আরটিআই করে জানা গেছিল যে 65 কোটি টাকা আইনজীবীদের পিছনে, আমাদের ট্যাক্সের টাকা, এই আইনজীবীদের পিছনে খরচা হয়েছে, রাজ্য সরকার খরচা করেছে শুধুমাত্র এই দুর্নীতির মামলায় সেটাকে ব্যবহার করবার জন্য। আর আপনি বলছেন যে শুধুমাত্র আসলে যোগ্য অযোগ্য তালিকাটা দিতে পারলো না। আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে দায়ী করা হচ্ছে। কবে থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছিল এই অযোগ্য যোগ্য প্রার্থীটা তালিকাটা আলাদা করে দিতে? সরকার বলল আমরা এটা পারবো না। চোর তৃণমূল, সৎ তৃণমূল আলাদা করা যেতে পারে না, কিন্তু এটা করার কি এমন কঠিন ব্যাপার? আর শুধু অযোগ্য প্রার্থীরাই এই 2025-এর পরীক্ষায় বসেছে এরকম নয়। এই যে যাদেরকে শিক্ষকতার অভিজ্ঞতার মার্কস দেওয়া হয়েছে, স্বাস্থ্যকর্মী তিনিও অভিজ্ঞতার মার্কস পেলেন। কি করে মার্কস পেলেন? 1997 সালে জন্ম, তিনিও 5 বছর অভিজ্ঞতার মার্কস পেয়ে গেলেন। এখানেই মনে হচ্ছে, এখানেই বোঝা যাচ্ছে যে এর মধ্যেও অনেক ঘুঘুর বাতা রয়েছে। আসলে এই দুর্নীতি চুরির টাকা আড়াল করতে যত ধরনের ফন্দি ফিকির তৈরি করা যায়, তৃণমূলের গভর্নমেন্ট এসএসসি মিলেমিশে সেটা করছে। এখন বিষয়টা মানে একটা হিন্দিতে কথা আছে যে 100 ইঁদুর খেয়ে বেড়াল হজযাত্রায় যাচ্ছে। তো এখন একটা ধর্মকে অপমান করলো, কিন্তু একটা ধর্মকে অপমান করলো ইঁদুরকে হজযাত্রায়। সরি, এটা প্রবাদ আছে। একটু আগে আমার মানে ইনি বললেন, এনার আগে যে বক্তব্যটা দিলেন, এই মাসেই শুরুর দিকে সুপ্রিম কোর্টে একটা কেস উঠেছিল এই রিলেটেডই। তখন ওটা টেন্টেডদের তরফ থেকে উঠেছিল, টেন্টেডরা। ওখানে বলা হয়েছিল যে আমরা কাকে টেন্টেড, আপনি নিজেকে আনটেন্টেড বললেই তো আমরা মানবো না, সিবিআই যা রিপোর্ট দিয়েছে তার বেসিসেই টেন্টেড আনটেন্টেড নির্ধারণ করব।
আমরা আনটেন্টেড টেন্টেড নির্ধারণ করার কেউ নয়। সুপ্রিম কোর্টের বক্তব্য এই মাসের শুরুর দিকের কথা বলছি। তাহলে যখন সিবিআই লয়ার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলল যে এই ওএমআর জেনুইন, আনটেম্পার্ড, আনঅল্টার্ড, তার ডাটার ভিত্তিতে কেন সুপ্রিম কোর্ট সরকারকে এসএসসিকে বাধ্য করলো না যে লিস্টটা আপনি পরীক্ষার পরে বলছেন যে আরো ডিটেল সহ দিন, আরো টেন্টেডরা চিহ্নিত হোক, তাহলে আনটেন্টেডদের কেন পানিশ করলেন? বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠবে না? না আমার ওয়েবসাইটে আপলোড করার জন্য কত হিড়িক পড়েছিল সেইটা দেখার জন্য, তো সেটা সকলেই আছে, তাই জন্য ওরা বলতে পারছে যে এটা সম্পূর্ণ তালিকা নয়। তার মানে একটা তালিকা আছে বলেই সেটার ভিত্তিতে মন্তব্য করতে পারছে। আচ্ছা, এই তালিকার মধ্যে যদি আমি দেখি অসীম কুমার মৃধা বিজেপি নেতা, তার অভিজিৎ গাঙ্গুলি যিনি নির্বাচনী এজেন্ট ছিলেন তার সেই তালিকায় আছে, তারা জেনে নিক না কাকে টাকা দিয়েছেন, কে দিয়েছেন, কত দিয়েছেন। এটা বিজেপি কেন প্রকাশ করছে? তারা এখানে আছে, তো তারা বলুক কাকে টাকা দিয়েছে, সেই তালিকা কেন প্রকাশ করছে না? তারা প্রকাশ করছে না। আমি বলি বৃষ্টি মুখার্জি কাকে টাকা দিয়েছে সেটা 75-25 এর রেশিওতে দিয়েছে না পুরো দিয়েছে, এই প্রশ্নটা আমি করলাম না। আপনার কাছে আমার যেটা জানার, আপনারা যে যন্ত্রণার মধ্যে আছে তা নিয়ে আমাদের কোনো বিরোধ নেই এবং আপনাদের এই যন্ত্রণাটা স্বাভাবিক এবং এই এসএসসি আপনারা চাকরি পেলে আমাদের কোনো লস হবে না, আমরা তো পেয়েছিলাম, লস হবে সরকারে। বেঁচে থাকার মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকারটা কেড়ে নিয়েছেন আপনারা। জানতে চাইছি আপনাদের পার্টিকে, আপনারা আপনাদের রাজনীতি, সমস্ত রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যোগ্য শিক্ষকদেরকে বলি দেওয়ার ব্যবস্থা করেছেন আপনারা। দলিতের ব্যবস্থা করছেন, এই যন্ত্রণা আপনারা বুঝবেন না। এটাই সাধারণ, আমি বুঝি না, আপনি না বললেও আপনাদের আমার এইটাই জানার প্রশ্ন যে আপনি এটা যুক্তির প্রশ্নে কথাটা আসুন। আমি পরবর্তী বক্তার কাছে যাব যে দেখুন 29শে মে আমি বলছি অমিত বাবুর এই আবেগ এবং এই ভাবুন তো এই মানুষগুলো কোথায় কোন খাদের ধারে এসে দাঁড়িয়েছেন আজকে। প্রতিদিন নতুন নতুন বিষয় হচ্ছে এবং ক্রমশ আরো 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 হতাশার অন্ধকারে তারা চলে যাচ্ছেন। আমি বলছি যে জন্য মানে একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। একটা উদাহরণ দিই যন্ত্রণাটা কোন জায়গায় পৌঁছেছে। কাল গত এই পরশুদিন আমরা যারা এই প্যানেলে আসতে পারেনি, কাট অফ ক্লিয়ার করতে পারেনি, কোচবিহার থেকে একজন স্যার এসেছিলেন। উনি কেমিস্ট্রির পিজি সেকশনের টিচার, 11-12 টিচার। উনি আমার কাছে এসে বলছেন, দাদা আমি 2 নম্বরের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারিনি। গতবার আমি কেমিস্ট্রির পিজির টিচার ছিলাম, 9-10 আমার পরীক্ষা খারাপ হয়েছে। পরীক্ষার আগে আমি আমার বাবাকে হারিয়েছি, আমার একমাত্র সন্তান হারিয়েছে। বলুন তো কোন যন্ত্রণা নিয়ে সেই লোকগুলো পরীক্ষা দেবে? কোন যন্ত্রণা নিয়ে? কত ম্যাডামের বাচ্চা নষ্ট হয়ে গেছে, পাগল হওয়ার মতো উপক্রম হয়ে গেছে সবাই। এখানে আপনারা রাজনীতি চমকাচ্ছেন। বাংলা সন্তান নয় আমরা, আমাদের কথা কে ভাববে? বিচার ব্যবস্থা ভাবছে না, রাজ্য সরকার ভাবছে না, এসএসসি ভাবছে না, কোথায় যাবো আমরা? আর রাজনৈতিক দলগুলো বলেছে অলার ফোন, ন্যূনতম সম্মান নিয়ে বাঁচার অধিকার কেড়ে নিচ্ছেন আপনারা। আর আমার ছোট ছোট ভাই বোন সন্তান আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে লড়িয়ে দিচ্ছেন আমাদেরকে। তারা আমাদেরকে দিন রাত হোয়াটসঅ্যাপ ফেসবুকে অপমান করছে, তাদেরকে আমরা ক্লাসে পড়িয়েছি, তাদের সঙ্গে তো আমাদের লড়াই কোনো ছিল না। বিচার ব্যবস্থা দায় এড়াতে পারে না, রাজ্য সরকার দায় এড়াতে পারে না। আমি বুঝি না, আমি রাজনীতি বুঝি না, আমি বিচার ব্যবস্থা বুঝি না, আমি ন্যায় বিচার চাই। একজন যোগ্য মানুষের এই ক্ষোভের সত্যি কথা বলতে কোনো উত্তর নেই। এবং ঠিক একই রকম ক্ষোভ আপনারা দেখেছেন যে এই যাদের ছাত্রছাত্রী বলছেন এবং তাদের অতিরিক্ত শূন্যপদ করে একেবারে ফ্রেশ ক্যান্ডিডেটদের সঙ্গে বসানো হয়েছে। আমি বলছি কোনো পক্ষই তো শেষ পর্যন্ত এই গোটা আজকের বিষয়টা সবটা অনিশ্চয়তার মধ্যেখানে দাঁড়িয়ে গেল। দেখুন 29শে মে
রাজ্যের সরকারি স্কুলগুলোতে এই 9, 10 এবং 11, 12-এর সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। এর ঠিক দুদিন আগে অর্থাৎ 27শে মে সাংবাদিক সম্মেলন করে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণাও করে দিয়েছেন। আমি একবার দেখে নেব। Advertisement may be made for the 24,203 such post. তাছাড়াও আরো অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিজ ক্রিয়েট করেছি। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 24,203 শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি হবে। এছাড়াও আমরা কিছু অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছি। এই প্রেক্ষাপটে আজকে সুপ্রিম কোর্টের এসএসসি সংক্রান্ত যাবতীয় মামলা কলকাতা হাইকোর্টে ফেরত দিয়ে আজকে মাননীয় বিচারপতিরা বলছেন যে আমরা আমাদের রায় বলেছিলাম যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। আমরা আপনাদের একবারও বলিনি যে নতুন শূন্য পদ তৈরি করে প্রার্থীদের নিয়ে আসুন, ওটা আপনারা করেছেন। আপনারা নতুন বিধি নিয়ে এসেছেন, আপনারাই নতুন শূন্যপদ তৈরি করেছেন। আমার পরের বক্তার কাছে আমার প্রশ্ন থাকবে, দেবনারায়ণ দা, এই যে টোটাল কনফিউশনটা, এই আমি বলছি যে অমিত বাবুদের এবং তার ছাত্রছাত্রীদের এই উষ্মা, এই রাগ, এই ক্রোধ, এই অসহায়তার কোনো জবাব নেই, এই জন্য যে এই প্রশ্ন তো উঠবে যে রাজ্য সরকারের আইনি উপদেষ্টারা সুপ্রিম কোর্টের রায়ের কি অর্থ বোঝেননি। আজকে মাননীয় বিচারপতিরা যেটা একেবারে আবার ক্লারিফাই করে দিচ্ছেন, আর তাদের জন্য আমাদের করের টাকায় 5 বছরে 65,47,00,000 টাকা খরচ হয়, এই প্রশ্ন তো উঠবে। রবীন্দ্রনাথ নৈবেদ্য কবিতা এক জায়গায় লিখেছে, তুলেছে কুটিল ফোনা চোখের নিমেষে, গুপ্ত বিষদন্ত তার ধরি তীব্র বিষে। রবীন্দ্রনাথ প্রতীক্ষা কবিতার এক জায়গায় লিখছে, কুৎসার বিস্তারি দেয় পঙ্কে ক্লিন্ন গ্লানি, কলহেরে সৌর্য বলে জানি। আচ্ছা, কুৎসাটা কেন আজকে যে আরে ওই বিষে এই মানুষগুলো জর্জরিত হয়েছে, ছটফট করছে, দেখলেন তো? না সত্যি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সরকার মে মাসে বিবৃতি দিল। একটা জিনিস মনে রাখবেন, মে থেকে ডিসেম্বর পর্যন্ত 8টা মাস সরকার কি চেয়েছে? শুধু যারা নন টেন্ডার তাদের চাকরি তো থাকবে, আরো কিছু নতুন চাকরি পাক। অত কম সময়ের মধ্যে দুটো পরীক্ষা নেওয়া সম্ভব নয়, কারণ 8টা মাসের মধ্যে না। শুনুন, সরকার কি চেয়েছে, এদের চাকরি হচ্ছে, এরা জানেন 15,403 হচ্ছে নন টেন্ডার, কিন্তু সরকারের ঘোষণা হচ্ছে 35,726, অর্থাৎ 20,000 স্টুডিওতে না বলে সরকার সুপ্রিম কোর্টে জানানো না কেন? সরকার কি না, একটা কথা বলুন, সরকার কি চেয়েছে? শুধু নন টেন্ডার চাকরি শুধু নয়, আরো অনেকে বাইরের লোক, এত কম সময়ের ইলেকশন এসে যাচ্ছে। আমার একমত হতে অসুবিধা নেই, কিন্তু সরকার কেন দেবনারায়ণ দা এইটা চাইলো না যে টেন্টেডের নামটা যেভাবে সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট চাইছে আমি পাবলিশ করে দিই? এইটুকু করতে কি অসুবিধা ছিল? না না, কিন্তু তারপরেও দিয়েছে এগুলো দেওয়ার পরেও সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট আবার চাইছে। সমালোচনা করুন। এখন যেটা বক্তব্য, যে বক্তব্যটা আমার এটা পরিষ্কার, সরকার এটা কেন দিল একসঙ্গে নন টেন্টেটির সঙ্গে ফ্রেশারদের আনলো? সরকার চেয়েছে 8 মাসের মধ্যে যদি একটা পরীক্ষাই হয় তাহলে ফ্রেশারদের নেওয়া যাবে না, এই কম সময়ের মধ্যে আরো অতিরিক্ত 20,000 চাকরি যাতে হয় সেই চেষ্টাটা, সেই সদ ইচ্ছাটা করলো। আচ্ছা, আর একটা জিনিস আপনারা মনে করবেন, সেটা না, এই জন্যই তো সরকার চাইবে। সমালোচনা করতে পারেন, করুন না, সমালোচনা করুন, কিন্তু যে কথাটা ওই ছেলেটি বলছে, তো ওদের ভিতরটা ফুটে যাচ্ছে। আমরা তো অন্যায়, আমি তো বারবারই বলেছি, একটা অসৎ উপায় অবলম্বন হয়েছে, বাক্যমির রিপোর্ট থেকে এখানে বারবার চুরি, কিন্তু আমরা চাই এই নন টেন্ডার চাকরি পাক, এর সঙ্গে যারা ফ্রেশার তারাও কিছু চাকরি পাক। এই চাকরিটা যেন বন্ধ না হয়, এইটাকে যেন আপনারা প্রত্যেকে মনে করছেন এটা বন্ধ করে ওটা বন্ধ করে দেবো, এদের চাকরি হবে না, এই জিনিসটা যেন আমরা না করি। কারণ এর পরে জানুয়ারি ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হয়নি, এই ছেলেরা, এই যারা নন টেন্ডার, এরা কিন্তু পথে মারবে। সুতরাং এমন কিছু করুন, আমরা সরকারের সদিচ্ছা হোক অসিচ্ছা হোক, কিন্তু 20,000, 15,000-এর পরেও আরো 20,000 চাকরি সরকার চেষ্টা করছে। এই চাকরিটা যাতে হয়, আরো 20,000 ফ্রেশারের চাকরি হয়, এই চেষ্টাটা করুন। কিন্তু আর একটা কথা তো বলে নেই, আর একটা বলে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি সরকারের নেই। আমি এটা মিথ্যা বলছি, কেন জানেন? আমার কাছে বাজেটের তথ্য আছে, বাজেটের তথ্যে দেখা যাচ্ছে, জানেন কথাটা বলেনি, বাজেটের তথ্য এবছর বেতন বাবদ 24-25-এ 66,000 কোটি টাকা, আর 25-26-এ 73,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা অতিরিক্ত বাজেট বরাদ্দ করেছে। সুতরাং এত বেশি বরাদ্দ আগে কোনোদিন করেনি।
কি বলে ইনক্রিমেন্ট টাকা এক বছরের জন্য অতিরিক্ত 50% হবে বলে আপনি সমালোচনা করতেই পারেন, কিন্তু অর্থনীতির ছাত্র হিসাবে আমি যেটা বলবো, শুধু অর্থনীতির ছাত্র হিসাবে যেটা বলবো, সরকারের সদিচ্ছা আছে। আপনি যে বললেন যে ওনার মূল যুক্তিটা কি, সেটা হচ্ছে এত অল্প সময়ের মধ্যে একই সঙ্গে আলাদা করে ফ্রেশার্স এবং এই 16 যারা চাকরিহারা একসঙ্গে আলাদা পরীক্ষা নেওয়া সম্ভব ছিল না, তখন আপনি সরবে প্রতিবাদ করছিলেন। এবার বলছি শুনুন, আমার ইন্টেনশনটা কি সেটা বুঝতে হবে, হোয়াট আই ওয়ান্ট। আমি বারবার একটা কথা বলেছি, সরকার যদি মনে করে সব সমস্যার সমাধান আছে। দেখুন, পরীক্ষা দিল, 2 জন টেন্টেডকে ঢুকিয়ে দেওয়া হলো, এক্সেপশন কি চা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড। এটা উদ্দেশ্য প্রণোদিত নয়, বিশ্বাস করতে হবে। একজন যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ খুন করে, খুন থেকে মাপ পেয়ে যাবে? আমি তো ইচ্ছে করে আর করে রেখেছি, তার অপশান অনেক আলবাজে। ও ঠিক করে দেখেছে যদি ফার্স্টটা না ওয়ার্ক করে সেকেন্ডটা লাস্ট পয়েন্ট এসে টেন্টেড এসে আটকাবে। হি হ্যাজ ডান ইট ইন্টেনশনাল। আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি। আমি যাব। এবং শুনুন, আমার একটা অ্যাড করে দিই। আমি হিসাব করে দেখলাম 50,000 টাকা করে মাইনে হলে 26,130 কোটি টাকা মাসে দিতে হবে। আমি যদি 65 কোটি টাকার খরচ করে যদি 6 মাস আটকে দিতে পারি, ওটা প্রপোজ বাজেট, আমি বলছি এই যে অল্প সময়ের মধ্যে 2টো পরীক্ষা নেওয়া সম্ভব ছিল না, দরকার নেই। যে পরীক্ষা হয়েছে এখন 2 বছরকে ওয়াইবার গুলো আলাদা করে আলাদা ভাবে রেজাল্ট পাবলিশ করুন, তাহলে যাবে। আমরা চাই আলাদা করে দিন, আমরা চাই আলাদা করে দিন। আমরা আমার ভাই এই সমস্যার মধ্যে চাই না, শুরুর দিন থেকে চেয়ে এসেছি যে আমরা আমি বলছি যে প্রথম কথা হচ্ছে বাজেট বেড়েছে। কোন খাতে বাজেট বেড়েছে সেটা বলিনি, বেতন খাতে। আমি দেখতে চাই আপনার একটা ইসিজি করে আপনার হৃদয় আছে কিনা। আমি সুপ্রিম কোর্টের লাইভ হিয়ারিং এর একদম ক্লিপিংস চালাচ্ছি, যেখানে আমি আচ্ছা অডিওটা আপনি কি শুনেছেন বলুন। যেটা আমি বলেছি সেটাই বলছি যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অল টেন্টেন্টস আর আউট, অল টেন্টেন্টস আর আউট। সুপ্রিম কোর্ট বলছে, আপনি কি করে বারবার বলছেন আরো আছে? তাহলে আপনি যান সুপ্রিম কোর্টে। আর অল আর ফোর্ট বলে আমাদেরকে জীবন জীবিকা আমাদের মান সম্মান নিয়ে সমাজে কলিমালিপ্ত করছেন বারবার। একসাথে ফ্রেশার্স এবং পুরনোদের নেওয়া হলো, তাহলে শূন্য পদের সংখ্যাটা বাড়ালো না কেন? পরীক্ষা বাজে পরীক্ষা আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব, আমি যাব, কিন্তু তার আগে একদম প্লিজ হলো। দেখুন, প্রায় 5 লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যে পরীক্ষা দিয়েছিল, এখনো গ্রুপ সি গ্রুপ ডি পেন্ডিং, ফর্ম ফিল আপ চলছে, তার মধ্যে এই অবস্থা। আমি বলছি 26,000-এর চাকরি যাওয়ার পরে জটিলতা ক্রমশ বাড়ছে। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। আমি বলছি অমিত বাবু এবং তার ছাত্রছাত্রী কোনো পক্ষে কোথাও আশার আলো কি আছে? সব রাজনীতি দূরে সরিয়ে রেখে কোনো আশার আলো দেখা যাচ্ছে? যে বিতর্কটা হচ্ছিল কোর্টকে নিয়ে, কোর্টে যাওয়ার আগে মানে এই পরীক্ষার অমিত বাবুরা কিন্তু রাজ্য সরকারের কাছে বারবার গেছেন, গিয়ে বলেছেন যে আমাদের পরীক্ষাটা আলাদা করে নিন আর নতুনদের পরীক্ষাটা আলাদা করে নিন। এই অমিত বাবুরাই গেছেন, এখানে বসে আছেন। অমিত বাবুরা যখন রাজ্য সরকারের কাছে গিয়ে আর্জি জানিয়েছেন যে আমাদের পরীক্ষাটা একটু আলাদা করে নিন, 16 পরীক্ষা যারা সেই সময় প্যানেলে ছিল, যারা অ্যাপ্লাই করেছিল বা যারা যোগ্য ছিল তাদেরকে নিয়ে আলাদা করে পরীক্ষা নিন আর নতুনদের আলাদা করে নিন, একসাথে বসাবেন না। রাজ্য সরকার একবার ভেবেছিল সেই কথা? কেন রাজ্য সরকার ভাবেনি আপনি আমায় বলুন তো? কেন অমিত বাবুদের কথাটা সেদিন ভাবেনি? সেদিন যদি রাজ্য সরকার ভাবতো অমিত বাবুদের কথা মতন 2টো পরীক্ষা আলাদা নিত, তাহলে আজকে কোর্টে যেতে হতো বা কোর্টের প্রশ্ন আসতো, তাহলে আজকে অমিত বাবুদের অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়তে হতো। একবারও রাজ্য সরকার ভেবেছে? রাজ্য সরকার প্রথম থেকেই ইয়েটা ছিল যে একটা গোলমাল তৈরি করো,
খুব পরিষ্কার করে আমি বলতে চাই যে রাজ্য সরকার বারবার যে পজিশনটা নিয়েছে সেটা হলো যে ভাই কাকরের আর ইয়ের মধ্যে চালের মধ্যে তফাৎ করা যাবে না একেবারে। আমি বলছি রলস জন রল এ থিওরি অফ জাস্টিস বইয়ে তার যে অরিজিনাল পজিশন অর্থাৎ একেবারে ন্যায় বিচারের প্রাথমিক অবস্থা যদি দেখেন, তাহলে একটা সরকার বা তার সংস্থা নিয়োগ করবে, স্বচ্ছভাবে নিয়োগ করবে। আপনি এই তৃণমূল কংগ্রেসের সরকার যখন এসছে ক্ষমতায়, প্রথম থেকেই অরিজিনাল পজিশনটা দেখেন, আপনি দেখবেন সবসময়ই তারা চেয়েছে যে দুর্নীতির মাধ্যমে নিয়োগগুলো করুক। একের পর এক তৃণমূল নেতা যখন দুর্নীতির দ্বারা মধ্য দিয়ে চাকরিগুলো দিচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কি করছিল? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তখন সাড়া দেয়নি? অরিজিনাল পজিশন যদি আপনি দেখেন, তাহলে যখন এসএসসি এই অমিত বাবুরা যখন দিনের পর দিন গিয়ে বলেছে যে আমাদের প্রতি অন্যায় হচ্ছে, অনেক প্যানেলিস্ট যখন মিছিল করেছেন, মিটিং করেছেন যে আমাদের প্রতি অন্যায় হচ্ছে, র্যাঙ্ক জাম হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন একটা সাড়া দেয়নি? অরিজিনাল পজিশনটাই হলো সরকারের যে দুর্নীতির পাহাড় বানাবো। আপনি অবস্থাটা দেখুন যে আজকে 65 কোটি টাকার উকিল আপনি নামিয়েছে, 65 কোটি টাকা ব্যয় করেছেন 5 বছরের। প্রশ্নটা হচ্ছে উকিল ইন্টারপ্রিটেশন দিতে পারলো না কেন? এতগুলো মানুষের মানে ভবিষ্যৎ যুক্ত আছে, সেখানে আপনার কোটি কোটি টাকা পাওয়া যে উকিলগুলো আমাদের টাকা দিয়ে উকিল পুষছেন, সেই উকিলরা কেন সঠিক ইন্টারপ্রিটেশন দিতে পারলো না? এবং একই সাথে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি আছে, আপনার প্ল্যানগুলো কোথায়? কেন আপনার প্ল্যানগুলো ছিল কার্যকারী হলো না? এই প্রশ্নটা বারবার আসবে যে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আপনি করেছেন তার রিয়াকশন কি আসছে? 3 বছর প্রায় জেল খেটেছে শিক্ষামন্ত্রী, তার দপ্তরটা গিয়েছিল জেলে। সে যখন বেরিয়ে আসছে সাংবাদিকদেরকে বলছে দুর্নীতি কোনো ইস্যুই না। আপনি ভাবুন কোথায় আমরা গেছি, দুর্নীতি কোনো ইস্যুই না বলছে। এবং বাস্তব ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা দুর্নীতিকে তুড়ি মেরে দিয়ে একটার পর একটা নির্বাচনে জয়ী হচ্ছে। 2026-এ হয়তো চমৎপ্রদ একটা রেজাল্ট হলো, তারপরে অনেকেই কিন্তু বিজয়মালা পরিয়ে দিবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বহু বুদ্ধিজীবী চলে যাবেন বিজয়মালা পড়াতে। কিন্তু তাই বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কলঙ্ক, যে দুর্নীতির কলঙ্ক তার মধ্যে মাথার মধ্যে লেগেছে, তার সরকারের বিরুদ্ধে মানে সরকারের বিরুদ্ধে নেমে লেগেছে, সেই দুর্নীতির থেকে আপনি মুক্তি পাবেন? বাঙালি জীবনে অবশ্যই বাঙালির আমরা দরিদ্র ছিলাম, আমরা সেইভাবে গুজরাটি বা মারাঠিদের মতন অত হয়তো অর্থবান ছিলাম না, কিন্তু আমাদের একটা বিবেক ছিল। আমরা অতটা দুর্নীতিগ্রস্ত কখনোই কেউ বলতে পারবে না। আমাদের শিক্ষার মধ্য দিয়ে আমরা সারা পৃথিবীকে প্রভাব বিস্তার করেছি। আমাদের রবীন্দ্রনাথ থেকে অমর্ত্য সেন প্রত্যেকেই শিক্ষার উপর দাঁড়িয়ে থেকে আমাদের বিশ্ব প্রতিষ্ঠা পেয়েছে, বাঙালিকে প্রতিষ্ঠা করেছে। আর সেই শিক্ষা ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন অবহেলা করেছেন, দিনের পর দিন বাজারে বিক্রি করেছে তার নেতারা শিক্ষার পদগুলোকে। কেন অমিত মুদ্রা যেদিন গিয়েছিল যে হুজুর মানে সরকারকে গিয়ে যখন বলেছিল যে আমরা যারা 2016 ক্যান্ডিডেট আমাদের পরীক্ষা ওদের ওই নূতনদের সাথে নেবেন না, সেদিন কেন বার্তা বসুরা মানেননি? কেন শিক্ষা দপ্তর মানেনি? নতুন করে রুল তৈরি করলেন, কে আপনাকে এখতিয়ার দিল? নতুন করে রুলের উপর ভিত্তি করে আপনি পরীক্ষা নিচ্ছেন, সুপ্রিম কোর্ট কি সেই অধিকার আপনাকে দিয়েছে? কিসের ভিত্তিতে আপনি নিচ্ছেন? আজকে যেই মানে নতুন এবং পুরনোদের মধ্যে আপনি সংঘাত বাঁধালেন, শুধু তাই নয়, নতুন যে ছেলে পেলেগুলো কত নতুন বলতেও আমার খারাপ লাগে। আমার আমার রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের 9 বছর ছাত্র ওয়েট করে আজকে যখন পরীক্ষায় বসছে, বলছে স্যার 60-এর মধ্যে 60 পেয়েছি, তারপরেও আমাকে ডাকা হয়নি। লিখিত পরীক্ষায় আর কত পেতে পারি? 60, আমার পূর্ণ মার্কসই আমি পেয়েছি। তারপরে পূর্ণ মার্কস না পাওয়া একটি ছাত্র, তার মধ্যে কি ধরনের হতাশা তৈরি হতে পারে আপনি ভাবতে পারেন? কি ধরনের হতাশা তৈরি হতে পারে? এর থেকে আর কি বেশি নাম্বার পাবো স্যার, তারপরেও ডাকে না, আমি ডাক পাইনি। তার মানে রাজ্য সরকারের যে ভাবনা চিন্তা, তার মধ্যে এত দৈন্যতা যে কেন কি সেদিন যদি অমিতদের বক্তব্যটা তারা মেনে নিত, 2016 পরীক্ষাটা আলাদা করে নিত আর নতুনদের জন্য আলাদা করে পরীক্ষা নিত, তাহলে আমি বলতে পারি যে আজকে অমিতরাও চাকরি পেত, আমার নতুনরাও চাকরি পেত। কিষাণ, এখন যে এটা যে এত বিশ্বনাথ দা অনেক আবেগতাড়িত হয়ে অনেক কিছু বলছিলেন, এখন শোনেনি বিষয়টা হচ্ছে যে যদি সুপ্রিম কোর্ট মনে করে থাকে যে আনটেন্টেড এবং টেন্টেড আলাদা, এবং আনটেন্টেডরা যদি বেরিয়ে গিয়ে থাকে, তাহলে তারা চাকরি কেন ওই তাদের বর্তমান যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি কেন ফেরত দেওয়া হবে না? চাকরি নিলেন কেন? তাহলে যাদেরকে বাতিল
করলেন কেন? এটাও তো মানুষের প্রশ্ন। আরেকটু পিছিয়ে, আমার কোনো অসুবিধা নেই, আরেকটু পিছিয়ে যাও যে টাকাটা নিলেন কেন, চুরিটা করলেন কেন, আমি বলছি রুটে চলে যাও, কেন ওএমআর শিটে শূন্যটা 53 হলো কেন, প্রশ্ন উঠবে, মানতে কোনো অসুবিধা নেই, কিন্তু শূন্যটা 53 হলো কেন? বিহারে একাধিক জায়গাতে, তামিলনাড়ুতে, মানে আমি বলছি প্রশ্নটা কি শানু আরো গভীরে যাওয়া উচিত, গোড়ায় গলতটা থাকলো কেন, চুরিটা হলো কেন? এক সেকেন্ড, প্রত্যেকের কাছে যাবো। আজকে এনইটিতে টাকা দেওয়া হয়েছে, নেওয়া হয়েছে, ধরা পড়েছে, তারপরেও সেখানে বলা হলো যে আমরা বাতিল করব না পরীক্ষা। তো আজকে এখানে যখন আপনি জানেন যে এত সংখ্যক অরিজিনাল ওয়েমার শিট তো রাখা হয়নি, প্রশ্ন তো সেখানেও। আমি একটু বলবো, আমার বক্তব্য হচ্ছে ও যেটা বললো না যে যখন টেন্টেড নন টেন্টেড আলাদা করে দেওয়া হয়েছে, তাহলে কেন যারা দাগি নয় তাদের চাকরিটা ফেরত দিয়ে দিলেই হতো। এখানেই প্রশ্ন উঠে যায় 16 সালে যারা পরীক্ষা দিয়েছিল অথচ এই টেন্টেডদের জন্য যারা বঞ্চিত হলো তারা কিন্তু বঞ্চিতই থাকলো, তাই 16 সালের পরীক্ষার্থীদের আলাদা করে পরীক্ষা নিলে এই সমস্যাটা থাকতো না। যে কোনো কিছুদিন আগে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে দুটো রায় এসছে, ইভেন বীরভূম ডিস্ট্রিক্টের, বীরভূম জেলার দমকল অপারেটরের কদিন আগে একটা জাজমেন্ট এসছে যে প্রতিষ্ঠানের অপদার্থতার জন্যে, দুর্নীতির জন্যে যারা ক্যান্ডিডেট তাদেরকে পানিশ করা যায় না, তাও চাকরি করার এত বছর পরে। তাহলে সুপ্রিম কোর্ট কি নিজের জাজমেন্টকে টাইম ট্রাইম কন্ট্রাডিক্ট করছে না? এটা বাংলা বলে কি আমরা এই জাজমেন্ট পেলাম? এটা কি অন্য কোনো স্টেট হলে অন্য রকম জাজমেন্ট হয়? কি সংঘাতটা শুরু করানোর একটা চেষ্টা হলো গভর্নমেন্টের পক্ষ থেকে যে 2016 যারা পুরনো ক্যান্ডিডেট, নতুন ফ্রেশার, তাদের সঙ্গে প্রতিযোগিতায় কি করে পারবে। এখন দাঁড়িয়ে সেটা গোটাটাই নতুনদের সঙ্গে আবার পুরনোদের সংঘাতের জায়গাটা অন্য হয়ে গেল এবং সেখানে অভিজ্ঞতা এখন সবাই একসঙ্গে অনিশ্চয়তার সামনে দাঁড় করিয়ে দিল গভর্নমেন্ট। গালি দিচ্ছে। আমার কথা হলো যে দুর্নীতিটা হলো সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করলো। রাজ্য সরকার এবং এসএসসি কেন যারা যোগ্য তাদের মধ্যে কেউ আনটেন্টেড নেই এই তালিকাটা দিয়ে দিত। 1996 সালে অবলম্বন মেদিনীপুর জেলাতে 2200 শিক্ষককে বেআইনিভাবে নিয়োগ করেছিল পরীক্ষা। আমি কাউকে আর শেষ করতে হবে না, দ্রুত একবার দেখাবো যে একটার পর একটা, এই একটা পরীক্ষা নয়, প্রত্যেকটা পরীক্ষায় কেন বারবার এই বিতর্ক এবং এই দুর্নীতির অভিযোগ উঠবে, এটাও তো একটা প্রশ্ন। তারপর আমি আসবো রাজনীতি সরিয়ে রেখে হোয়াট নেক্সট, কিভাবে এখনো কোনো রাস্তা খোলা আছে কিনা। আমার একটা সাজেশন আছে, নিঃসন্দেহে সম্পূর্ণ আমি আইনের কিচ্ছু বুঝি না, কিন্তু সে নিয়ে আলোচনা করব। তার আগে দেখাবো যে প্রত্যেকটা পরীক্ষায় কেন এইভাবে হোঁচট খেয়ে এগোতে হবে এ রাজ্যের ছেলে মেয়েদের। দেখুন, একটা সময়ে সরকারি স্কুলে শিক্ষকতা মানে ছিল বাড়তি সম্মান, কিন্তু গত কয়েক বছরে এই পেশায় বারবার লেগেছে দুর্নীতির কালির ছিটে। সৌজন্যে নিয়োগ দুর্নীতি, ক্লাসরুম ছেড়ে শিক্ষকদের বসতে হয়েছে পথে, খেতে হয়েছে লাথি থেকে লাঠি। প্রাথমিক থেকে শুরু করে নবম দশম, একাদশ দ্বাদশ কিংবা গ্রুপ সি গ্রুপ ডি, একের পর এক নিয়োগে উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। যে চাকরির জন্য তরুণ তরুণীরা দিনরাত এক করে প্রস্তুতি নিয়েছিলেন, কোটি কোটি টাকার বিনিময়ে সেই চাকরি বিক্রি করা হয়েছে অযোগ্যদের। তার খেসারত দিতে হয়েছে সেই যোগ্যদেরই, কারণ আদালতের রায়ে এসএসসি 2016 সালের গোটা প্যানেলই বাতিল হয়েছে। অযোগ্যদের পাশাপাশি চাকরি হারিয়ে পথে বসতে হয়েছে যোগ্য প্রার্থীদেরও। এখানেই শেষ নয়, খাড়া ঝুলছে প্রাথমিকের 32,000 চাকরির ওপরেও। নিয়োগ দুর্নীতি মামলাতেই প্রাথমিকের এই 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে ফের হাইকোর্টে আসে। সম্প্রতি শুনানি শেষ হয়েছে, যে কোনো দিন রায় ঘোষণা হবে, তারপরই বোঝা যাবে প্রাথমিকের ওই 32,000 চাকরি থাকবে না যাবে। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, এ রাজ্যে চাকরি প্রার্থী এবং চাকরিজীবীদের এত অনিশ্চয়তার মধ্যে কেন দিন কাটাতে হয়? সরকার কেন চাকরির একটা পরীক্ষাও ত্রুটিমুক্তভাবে নিতে পারে না? পুরো সরকারের ব্যর্থতা, কারণ কমিশনকে সরকার গাইড করে যাচ্ছে, সরকারের নির্দেশেই কমিশন ডাইনে যাচ্ছে, বায়ে যাচ্ছে, সোজা যাচ্ছে, পেছনে যাচ্ছে। যা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দায় কোনোভাবেই শুধুমাত্র কমিশনের ওপর চাপে না, সরকারকেও এই দায় নিতে হবে। অর্থাৎ ভ্রষ্ট শুধু কমিশন নয়, ভ্রষ্ট সরকার। এসএসসি জানতো না, রাজ্য সরকার জানতো না, জেনে বুঝে প্রক্রিয়াটাকে এমন জটিল করে ফেলা স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে, এটা শুধু অযোগ্যতা না, এটা জেনে বুঝে পরীক্ষার্থী চাকরি প্রার্থী তাদের
আরো টাকা যাবে। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। নাটক কারা করেছে তারা দেখছি, সরকার কোনো নিয়োগ প্রক্রিয়া ঘাটেনি, নিয়োগ প্রক্রিয়া ঘাটছে এই রামবামের যৌথ উকিলের নেক্সাস। এই রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মারা এরা চায় না বিধানসভা নির্বাচনের আগে যদি নিয়োগ হয়ে যায় তাহলে তো যে অস্ত্রটা ব্যবহার করে চলেছে এরা যে নিয়োগ হচ্ছে না সেই অস্ত্রটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য যেন তেন প্রকারে এই নির্বাচনী প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার নাটক চলছে। অসংখ্য যুবক যুবতীকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে যে দুর্নীতিগ্রস্তরা, তাদের পরিবারের মুখের ভাত ছিনিয়ে নিয়েছে যে লোভীরা, তাদের কি আদৌ শাস্তি হবে? রাজনীতির পাকে চক্রে তারা ছাড় পেয়ে যাবে না তো? উজ্জ্বল মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। আমি কৃষাণুর কাছে যাব। কৃষাণু, আমি আইনের কিচ্ছু বুঝি না, কিন্তু এই মুহূর্তে যেখানে যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে 31শে ডিসেম্বর অবধি অমিতবাবুরা বা ওনার মতো শিক্ষকরা তারা স্কুলে যেতে পারবেন যারা স্পেসিফিক্যালি টেন্টেড নন, এবং তারা বেতন পাচ্ছেন। এইটা খুব পরিষ্কার যে আইনি লড়াই তো আরেকটা নতুন রাউন্ড শুরু হলো, কদিন চলবে কেউ জানে না। এবার এইখানে যদি এদের কেরিয়ার স্তব্ধ হয়ে যায়, এক হচ্ছে যে গোটা এতগুলো মানুষ, তাদের পরিবার, শিশু, বয়স্ক বাবা মা কোথায় যাবেন কেউ জানি না, মানে কল্পনা করতেও ভয় লাগে। এবং আরেকটা দিক আছে পরিকাঠামোর দিক, সেটা হচ্ছে স্কুলগুলো প্রায় শিক্ষকহীন হয়ে যাবে। একটা মানে বড় অংশ সম্পূর্ণভাবে মানে পরিকাঠামোর দিক থেকে ধসে যাবে। এরম কি কিছু করা যায়? আমি আবার বলছি, আমি জানি না আমি বাস্তবসম্মত কথা বলছি কিনা, আইনি বাস্তবসম্মত কথা বলছি কিনা। সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, হয়তো সুপ্রিম কোর্টেই, যে এদের চাকরির মেয়াদটা যদি সুপ্রিম কোর্ট বাড়িয়ে দেন যাতে কিছুটা এরা ব্রিদিং স্পেস পায়, যতদিন না আলাদা করে আমরা নতুন যারা পরীক্ষা দেবেন তাদের আলাদা পরীক্ষা নিতে পাচ্ছি, যারা 2016-র আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের পরীক্ষা হচ্ছে, এবং পুরো তালিকা যতক্ষণ না পেশ হচ্ছে ততক্ষণ এই স্ট্যান্ড বাই। আমার মনে হয় এই আবেদন তো কোনো আইনজীবী, কোনো অন্য সংস্থা করতে পারে না, একমাত্র করতে পারে হচ্ছে এসএসসি অথবা রাজ্য সরকার। এইটা কি ভেবে দেখা উচিত? আমি যে মানে জটিলতা ভুলে, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। এটা কে দিয়েছে? রাজ্য সুপ্রিম কোর্ট, রাজ্য এক্স্যাক্টলি। রাজ্য সরকার তো বলেন, রাজ্য সরকার তো পক্ষে ছিল যে যতক্ষণ না সমাধান হচ্ছে, যতক্ষণ না অ্যাকোমোডেশন হচ্ছে ততক্ষণ আমরা এদের পাশে দাঁড়িয়ে আছি। তুমি সহজ কথা সহজভাবে বুঝছো না, মানবিক দৃষ্টিকোণ থেকে তাহলে তো সেইটা তো সুপ্রিম কোর্ট বেঁধেছে। তো আমি তোমার সঙ্গে দ্বিমত নই, তো সুপ্রিম কোর্টের কাছে গিয়েই তো হাত জোর করে বলতে হবে যে হুজুর বাড়ান মেয়াদটা। আমি পার্টিকে রিপ্রেজেন্ট করছি, আমি এসএসসি কেও করছি না, রাজ্য সরকারও করছি না। কিন্তু আমার ঠিক যেমন আমি আইনজীবী নই, আমি ব্যক্তি কিষাণুর কাছে জানতে চাইছি যে এটা ছাড়া তো আর আমি অন্ধকারে কোনো এক চিন্তার আলো দেখতে পাচ্ছি না। মনেতেই প্রশ্ন আছে, বাংলার ক্ষেত্রে সব যোগ্য অযোগ্য সবাইকে বাতিল করে দেব, ঝাড়খণ্ড হলে রাজস্থান হলে সেখানে বাছবাছাই করব, আলো আছে কোনো দিকে। এক সেকেন্ড না, একটা পরে আমি চিত্তরঞ্জন বাবু শুনুন, যুক্তি যদি একটু দয়া করে শোনেন। আপনি যদি জাস্টিস বর্ষাকের ইয়েগুলো আর্গুমেন্টগুলো শোনেন, প্রথমে বলেছিল যখন দেখা গেল যে সিবিআই এবং এসএসসি মিলে দেখা গেল যে ওই 6000-এর মতো বাদ যাবে। স্যার আমি জাস্ট একটা লাইন বলছি, আমাদের সরকার, আমার নেত্রী, মানবিক নেত্রী, 2013 সালে এক মিনিট শুনে নিন দাদা, 2013 সালে যখন 1996 সালের অবিভক্ত মেদিনীপুর জেলার 2200 শিক্ষকের নিয়োগটা বেআইনি বলেছিল 2013 সালে, বামফ্রন্টের দুর্নীতি যখন হয়েছিল, আমাদের সরকার তখন তাদেরকে এই মানবিক, সেই জন্য এই সাজেশনটা আমি ফ্লোট করলাম। না একদম সোজা কথা, আমি সোজাভাবে বলছি। আমি মনে করি একমাত্র রাস্তা এই মুহূর্তে, কারণ মাত্র 1 মাস 10 দিনের মতো সময় আছে, 10 দিন নয়, 1 মাস 5 দিনের মতো সময় আছে। আমি মনে করি রাজ্য সরকারের এই মুহূর্তে 35 দিন, হ্যাঁ 35 দিন, আমি মনে করি রাজ্য সরকারের এই মুহূর্তে বা এসএসসির এই মুহূর্তে সুপ্রিম কোর্টে গিয়ে একটা অ্যাপিল করা উচিত যে হুজুর মানে এই নানা কারণে আমরা এই কারণে পরীক্ষাটা কমপ্লিট করতে পারিনি, নিয়োগ করতে পারিনি, এদের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হোক বা 1 বছর বাড়ানো হোক। মানে একটাই রাস্তা এখন মুহূর্তে এদেরকে যদি বাঁচাতে হয়, সেটা হলো সুপ্রিম কোর্টে যাওয়া, আবেদন করা, আবেদন করে ওদের এক্সটেনশনটা করে দেওয়া। এটাই এটার বিরুদ্ধে ইনজাংশন, এটার বিরুদ্ধে মামলা হবে না। যারা করছে আমরা কি করব? যারা জানি না, কিন্তু একজন আইন না জানা সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে কোথাও একটা সমাধান তো সবাইকে খুঁজতে হবে, যে এইটা আপাতত একটা জায়গায় আসা যায় কিনা। আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় আপনারা মন্তব্য পাঠাতে পারেন। এই নিয়ে প্রচুর মন্তব্য আজকের এই সুপ্রিম কোর্টের অবজারভেশন নিয়ে। মিহির কানুনগো তিনি লিখছেন, এসএসসি যদি দাগিদের তালিকা আলাদা করে দিত তাহলে যোগ্যদের আজ এই পরিস্থিতিতে পড়তে হতো না।
শর্মিষ্ঠা দত্ত লিখছেন, শাস্তির ব্যবস্থা না হলে এসএসসি এইভাবেই চলবে, যেখানে বৈধতা লঙ্ঘন সেখানে শাস্তি প্রয়োজন। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, দাগিদের বিস্তারিত তালিকা প্রকাশ করতে এসএসসি ও রাজ্য সরকারের এত গড়িমসি কেন? তাহলে কি ডাল মে কুছ কালা হয়? সুভাষ ঘোষ রাজ্জা লিখছেন, আদালতকে উপেক্ষা করে শাসক দলের স্বার্থ রক্ষা করতে গিয়ে এসএসসি বারবার পচা শামুকে পা কেটে ফেলছে। গৌতম বাগুই লিখছেন, নিয়োগে স্বচ্ছতা আনার দায়িত্ব রাজ্য প্রশাসনের কাছে অগ্রাধিকার হওয়া উচিত ছিল। আমি বলছি, এই পচা শামুকে পা কাটা থেকে মনে পড়লো, এতবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম এলো আজকের আলোচনায়। আজকে কোর্টের পার্থ চট্টোপাধ্যায় হাজিরার কথা ছিল, তিনি সশরীরে হাজিরা না দেওয়ায় উষ্মা প্রকাশ করেন মাননীয় বিচারক। পরের প্রতিবেদন। উচ্চ আদালতে জামিন পেলেও তাদের প্রত্যেককে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে, অন্যথা জামিন বাতিলের পূর্ণ ক্ষমতা আছে নিম্ন আদালতের। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে সশরীরে উপস্থিত না থাকায় এবার নাম না করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কার্যত জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন ব্যাংশাল আদালতের বিচারক শুভেন্দু সাহা। ওটা সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন ছিল সেই ডাইরেকশন ওয়াইজই হবে, এবং ওই সুপ্রিম কোর্টের যে গাইডেড যে বেলটা হয়েছিল সেই বেলের কন্ডিশন যেগুলো ছিল সেই বেলের কন্ডিশনগুলি আমাদেরকে ফুলফিল করতে বলেছে। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ প্রায় 19 ঘন্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর 2022 সালের 23শে জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। প্রায় 3 বছর 3 মাস বন্দী থাকার পর 11ই নভেম্বর জামিন পান তিনি। তবে জামিন পেলেও হাইকোর্টের নির্দেশ মতো যথাসময়ে নির্দিষ্ট দিনে নিম্ন আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। সেই অনুযায়ী বুধবার ছিল হাজিরার দিন, কিন্তু সশরীরে আদালতে উপস্থিত হননি পার্থ চট্টোপাধ্যায়। কারণ হিসেবে তাঁর আইনজীবী আদালতে বলেন, পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ থাকায় আদালতে হাজিরা দিতে পারেননি। তখন কারো নাম না করেই বিচারক বলেন, এই মামলায় যে যে অভিযুক্তরা জামিন পেয়েছেন তাদের সকলকেই শুনানিতে উপস্থিত থাকতে হবে, অন্যথায় হাজিরা না দিলে জামিন বাতিল করে দেওয়ার পূর্ণ ক্ষমতা আছে এই আদালতের। কার্যত কটাক্ষের সুরে বিচারক শুভেন্দু সাহা বলেন, আশা করি আপনারা পচা শামুকে পা কাটবেন না। এত বছর জেল খেটেছেন, অনেক কিছু শিখেছেন, সিনিয়র একজন মানুষ, রাজনৈতিকবিদ, এবং এই ধরনের অমান্য করা, কোর্টের নির্দেশ অমান্য করা, আইন অমান্য করা, এটা তো মনে হয় তৃণমূল সরকারের মানে একটা প্রধান চরিত্র বলতে পারে। এরা এতই এরকমভাবে থেকেছেন যে আজকে না গেলেও চলবে এরকম একটা ভান আছে। দুর্নীতির প্রধান মাথা যদি পার্থ চ্যাটার্জি হয়েই থাকতেন, তাহলে কেন ইডি আর সিবিআই আজকে 2.5 বছর ধরে মানি ট্রেলটা প্রমাণ করতে পারলো না? পার্থ চ্যাটার্জি জামিনই তো পেতেন না। যদি তিনি অপরাধী হয়ে থাকতেন তাহলে তো তিনি অভিযুক্ত, তিনি জেলের ভেতরে থাকতেন, তিনি তো জামিনটা পেতেন না। তাহলে ইডি আর সিবিআই এর রোলটা কি? এই সেন্ট্রাল তদন্তকারী এজেন্সি, তারা 2.5 বছর ধরে কি অশ্বডিম্ব প্রসব করলো যে মানি ট্রেল প্রমাণ করতে পারলো না? তাহলে কি দুর্নীতিতে আদৌ হয়েছে না হয়নি, এই প্রশ্নচিহ্ন তো স্বয়ং কেন্দ্রীয় এজেন্সি তুলে দিল। নিয়োগ দুর্নীতিতে 3 বছর জেল খাটার পর জামিনে মুক্ত হওয়ার পরও বিস্ফোরক মন্তব্য করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতি কোনো ইস্যুই না, তাহলে জয়ললিতা ফিরতে পারতো না, স্টালিন ফিরতে পারতো না। নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে সিবিআই দাবি করেছে, প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের চাপ দিয়ে 183 জনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই চার্জশিটে এই দাবিও করা হয়, দুর্নীতি মামলার 2 সাক্ষীর বয়ান থেকে জানা গেছে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেই তৈরি হতো অযোগ্যদের তালিকা। এদিনের শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় হাজিরা না দিলেও উপস্থিত ছিলেন তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনারা দেখলেন, সশরীরে হাজিরা না দেওয়ায় আজই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি দিয়েছে আদালত। মাননীয় বিচারক বলেন, আশা করি পচা শামুকে পা কাটবেন না। পার্থবাবু আবার 3 বছর 3 মাস পর জেল থেকে ফিরেই এবিপি আনন্দে দাবি করেছিলেন যে তার আনুগত্যের জন্যই নাকি তার এই পরিণতি। এখন কিসের জন্য কার কি পরিণতি আমরা জানি না। আমরা শুধু চাই নিয়োগ মামলা দ্রুত বিচার হোক, চাকরি চোরেদের শাস্তি হোক, যোগ্যরা অবিলম্বে চাকরি পাক এবং নতুন নিয়োগ হোক এই রাজ্যে। এই দাবির জন্য কেস দিলে দেবেন? কেস দেবেন না প্লিজ। সজনী গো সেই তো এলাম তোমায় পেতে।
হয়তো আমাকে কারো মনে নেই, আমি তো ছিলাম কলকাতাতেই। এই তো আমাকে মনে রেখেছে, আমি তো ছিলাম বেহালাতেই। এই তো আমাকে মনে রেখেছে, আমি তো ছিলাম বেহালাতেই। এই বেহালায় কর্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে। এই তো আমাকে মনে রেখেছে, আমি তো ছিলাম বেহালাতেই। কিস দেবেন না প্লিজ? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।